Hello friends, welcome to the English classroom feed of competitive exam. আমরা নাউনের ক্লাস করছি, অর্থাৎ আমাদের নাউনের অনেকগুলো ক্লাস হয়েছে অলরেডি। আমি তোমাদের নাউনের অনেকগুলো ক্লাস দিয়েছি, 3টি ক্লাস দিয়েছি। আজ হচ্ছে ক্লাস নাম্বার 4, রুলস অফ নাউন 4। ঠিক আছে, এখানে মানে এই ক্লাসে আমরা রুলস অফ নাউনটা শেষ করব এবং আরো কয়েকটি নাউনের ক্লাস হবে। তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে একটা নাম্বারের ক্লাস হবে, অর্থাৎ নাম্বার চেঞ্জ, এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। আর একটা হচ্ছে জেন্ডার চেঞ্জ, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে। এবং একটা হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে, কালেকটিভ নাউন। বলে আরো 3টি ক্লাস কিন্তু নাউনের হবে। ক্লিয়ার? এবং যারা ক্লাসটা দেখছো এই মুহূর্তে, তোমরা জানো প্রত্যেকে যে ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি মানে সম্ভাব্য ডেট কিন্তু প্রকাশিত হয়েছে। ফলে আমাদের হাতে মোটামুটি যদি আমরা ডাব্লিউপি কনস্টেবলের কথা ভাবি তাহলে 4 মাস, কেপির একটু বেশি। ফলে আমরা মোটামুটি 3-4 মাসের একটা সময় পাচ্ছি। ফলে যারা ডাব্লিউপি বা কেপি দেবে তারা কিন্তু এই ক্লাসগুলো দেখতে থাকো, তোমাদের প্রচুর পরিমাণে হেল্প করবে। তাছাড়া আমি কিন্তু ডাব্লিউপি এবং কেপির জন্য আলাদা করে ক্লাস নিয়ে আসবো, গ্রামার এবং ভোকাবের, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার নিয়ে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে করবে, হ্যাঁ, সব কিছু আলোচনা করে দেবো। বন্ধুরা সঙ্গে থেকো, প্রত্যেকে ভিডিওটাকে লাইক করে দাও এই মুহূর্তে যারা দেখছো, ঠিক আছে, শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, ঠিক আছে। আর যারা ফেসবুকে দেখছো ফলো করে রাখো, ঠিক আছে। চলো আমাদের আজকে ফার্স্ট রুল, এটা হচ্ছে রুল নাম্বার 10। এটা রুল 10, তাই না? আমরা প্রতিটি ক্লাসে 3টি করে রুল আলোচনা করছি, 3টি করে কনসেপ্ট আলোচনা করছি, ঠিক আছে। তো আজ হচ্ছে রুল নাম্বার 10। দেখো এখানে যে নিয়মটি, সেই নিয়মটি হচ্ছে অ্যাপোস্ট্রফি এস সংক্রান্ত নিয়ম। অ্যাপোস্ট্রফি এস, দেখো অ্যাপোস্ট্রফি এস মানে কি? এই যে কমা, উপরে কমা এবং এস, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। কি বলা হয়? অ্যাপোস্ট্রফি। যেমন ধরো অ্যাপোস্ট্রফি আমরা কখন ব্যবহার করি বলো তো? যখন কোনো অধিকার বোঝায়। কি বোঝায়? অধিকার বোঝায়, তাই না? মানে কোনো জিনিস কারো অধিকারে আছে, হ্যাঁ, সেই অর্থে কিন্তু অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়। যেমন ধরো আমি বললাম যে রামস বুক, অর্থাৎ রামের বই, তাহলে বইটা রামের অধিকারে আছে, তাহলে রামস বুক। রহিমস পেন, অর্থাৎ রহিমের কলম, কলমটা রহিমের অধিকারে আছে, তাহলে অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে। এরপর কথা হচ্ছে এই যে রাম বা রহি, এগুলো কি? এগুলো হচ্ছে আমার লিভিং থিংস। এগুলো কি? লিভিং থিংস, অর্থাৎ এগুলো হচ্ছে ব্যক্তি, তাই না? তাহলে লিভিং থিংস এর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস খুব সহজেই যোগ করি, তাই না? কিন্তু দেখো এইখানে দেখো যে চেয়ারস লেগ, এখানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে, বা ফ্যানস ব্লেড। চেয়ারস লেগ মানে কি? চেয়ারের পা। ফ্যানস ব্লেড মানে হচ্ছে যে ফ্যানের যে ব্লেড, যে পাখাটা। দেখো আচ্ছা, এইগুলো কি জিনিস? এগুলো কোনো ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু, তাহলে এগুলো হচ্ছে নন লিভিং থিংস। এরপর কথা হচ্ছে যেগুলো নন লিভিং থিংস তাদের সঙ্গে কিন্তু অ্যাপোস্ট্রফি এস বসে না, তাহলে এগুলো ভুল আছে, ঠিক আছে। চেয়ারস লেগ হবে না বা ফ্যানস ব্লেড হবে না। তাহলে কিভাবে লিখতে হবে? এগুলোকে লিখতে হবে অফ দিয়ে, কারণ লিখতে হবে লেগ অফ দা চেয়ার, ঠিক আছে। লিখতে হবে ব্লেড অফ দা ফ্যান। বুঝা গেল? ঠিক আছে। তাহলে যেগুলো নন লিভিং থিং, কি বললাম? যেগুলো নন লিভিং থিংস অর্থাৎ জড় বস্তু, তাদের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয় না, সেগুলোকে অফ দিয়ে লিখতে হয়। কি দিয়ে লিখতে হয়? অফ দিয়ে লিখতে হয়, মাথায় রাখবে, অফ দিয়ে লিখতে হয়। যেমন লেগ অফ দা চেয়ার, যেমন ব্লেড অফ দা ফ্যান। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে দেখো যেগুলো লিভিং থিং তাদের
সঙ্গে আমরা মানে অ্যাপোস্ট্রফি এস যোগ করেছি। আবার লিভিং থিং গুলোকে অফ দিয়েও লেখা যায়। যেমন ধরেন বললাম যে বুক অফ রবীন্দ্রনাথ, কি বললাম, বুক অফ রবীন্দ্রনাথ, ঠিক আছে, মানে রবীন্দ্রনাথের বই। অফটা হচ্ছে প্রিপোজিশন, অফ কিন্তু অধিকার বোঝায়, অফ কি বোঝায়, অধিকার বোঝায়। যেমন অ্যাপোস্ট্রফি এস অধিকার বোঝায়, একই রকম ভাবে অফ কিন্তু অধিকার বোঝায়। তাহলে যেগুলো লিভিং থিং, প্রাণী, কোনো ব্যক্তি, ঠিক আছে, তাদের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস দিয়েও লেখা যায়, আবার অফ দিয়েও লেখা যায়। ক্লিয়ার? কিন্তু যেগুলো নন লিভিং থিংস, যেগুলো জড় বস্তু, সেগুলোর ক্ষেত্রে আমরা অফ দিয়ে লিখব, সেখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস যুক্ত করব না। রুল নাম্বার 11, এখানে আমরা পড়ব যে সিঙ্গুলার সেন্স যদি বোঝায় সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়, আর যদি প্লুরাল সেন্স বোঝায় সেক্ষেত্রে প্লুরাল ভার্ব হয়। কিরকম দেখো, এখানে আমি কতগুলো নাউন লিখেছি, এই প্রত্যেকটি নাউনই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। যেমন ধরো সি, ডিয়ার, ফিশ, সিরিজ, ইনিংস। দেখো এই নাউনগুলো সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়। কি বললাম, এই যে নাউনগুলো আছে এই নাউনগুলো কিন্তু সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়, অর্থাৎ এগুলো সিঙ্গুলারও হয় আবার এগুলো প্লুরালও হয়, মানে একটাও হয় আবার একের বেশিও হয়। কথা হচ্ছে যদি সেন্সটা সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, যদি সেন্সটা প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। যেমন ধরো এ শিপ ইজ আ গ্রেজিং ইন দ্য ফিল্ড। দেখো এ শিপ মানে কি, একটি ভেড়া, ঠিক আছে, সেন্সটা কি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে ইজ। বাট এখানে দেখো 10 শিপ, 10টি ভেড়া, এখানে মাথায় রাখবে শিপস কিন্তু হবে না, ঠিক আছে, এক্ষেত্রে কি হবে আর, ঠিক আছে। আচ্ছা এখানে এই জিনিসটা মাথায় রাখবে যে সিরিজ এবং ইনিংসটা, যেমন সিরিজেস হয় না, ইনিংসেস হয় না, ঠিক আছে। যেমন ধরো অ্যান ইনিংস ওয়াজ ওয়েল প্লেড বাই কেএল রাহুল। অ্যান ইনিংস মানে কি, একটা ইনিংস মানে কি সিঙ্গুলার, সেক্ষেত্রে কি হবে ওয়াজ। আর এখানে কি আছে টু ইনিংস, কখনো কিন্তু ইনিংসের লিখবে না বা হবে না, ক্ষেত্রে কি হবে ওয়ার। বুঝা গেল? তো আমরা কি পড়লাম যে সিঙ্গুলার সেন্স সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সেন্স প্লুরাল ভার্ব, কারণ এই নামগুলো সিঙ্গুলার হয় আবার প্লুরাল হয়। রুল নাম্বার 12, এখানে আমরা পড়ব, দেখো এটা আমি স্ট্রাকচার লিখে রেখেছি, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস সেম নাউন, ঠিক আছে। মানে স্ট্রাকচারটা হবে প্রথমে ধরো নাউন বসছে, তারপর মাঝখানে একটা প্রিপোজিশন বসবে, তারপর একটা সেম নাউন, অর্থাৎ প্রথমের নাউনটা রিপিট হবে। কিরকম ধরো, যেমন ধরো আমি বললাম যে ডোরস টু ডোরস। দেখো ডোর, এই যে ডোরস, দুটো একই নাউন, সেম নাউন, মাঝখানে কি আছে প্রিপোজিশন। যেমন ধরো ভিলেজেস আফটার ভিলেজেস, এই যে আফটার কি প্রিপোজিশন, দুপাশে দুটি নাউন, নাউনগুলো একই সেম। যেমন টাউনস আফটার টাউনস, ডেজ বাই ডেজ। দেখো আমরা বলি আর কি, হ্যাঁ, দিনের পর দিন মানে কি ডেজ বাই ডে, হ্যাঁ, শহরের পর শহর, গ্রামের পর গ্রাম, হ্যাঁ। তো দেখো এখানে কি ভুল আছে বলতো, এখানে যেটা নিয়মটা বা কনসেপ্টটা সেটা হচ্ছে যে এইরকম যখন স্ট্রাকচারে থাকবে তখন নাউনগুলো কিন্তু সিঙ্গুলার হবে। কি হবে, নাউন কিন্তু হবে সিঙ্গুলার এবং ভার্বও কিন্তু হবে সিঙ্গুলার। কি বললাম, এই জিনিসটা একটু মাথায় রাখবে। এবং এইরকম স্ট্রাকচারে থাকবে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস সেম নাউন, সেক্ষেত্রে নাউনগুলি হবে সিঙ্গুলার, ভার্বও হবে সিঙ্গুলার। তাহলে ডোরস টু ডোরস হবে না, কি হবে ডোর টু ডোর, সিঙ্গুলার না, ডোরস তো প্লুরাল। তাহলে কি হবে ভিলেজ আফটার ভিলেজ, ভিলেজেস হবে না। কি হবে টাউন আফটার টাউন, টাউনস হবে না। ডে বাই ডে, ডেজ হবে না। ক্লিয়ার?
চলো একটা প্রশ্ন আমরা দেখি। যেমন ধরুন বললাম যে ভিলেজেস আফটার ভিলেজেস ওয়াজ ওয়েন ডেস্ট্রয়েড বাই ফ্লাড, অর্থাৎ গ্রামের পর গ্রাম বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল। এখানে কথা হচ্ছে তাহলে ভিলেজেস হবে না, কথাটা কি হবে ভিলেজ আফটার ভিলেজ। তাহলে এই নাউনগুলো কি হচ্ছে, এই নাউনগুলো কিন্তু কি হবে সিঙ্গুলার নাউন হবে, তাই না? এবং কি হবে ভার্বটা হবে সিঙ্গুলার, সেক্ষেত্রে কি হবে ওয়াজ। বন্ধুরা তাহলে এই ছিল আমাদের রুলস অফ নাউন 4 অর্থাৎ ক্লাস 4। প্রত্যেকেই ক্লাসগুলো দেখতে থাকো, শেয়ার করে দাও, লাইক করো, এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যেসব নতুন বন্ধুরা রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আর যারা ফেসবুকে দেখছো, পেজ বা প্রোফাইল যেখানেই দেখো না যেন ফলো করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।